সবাইকে স্বাগত জানাচ্ছি RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সম্প্রতিকে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজ আলোচনার বিষয় রেখেছি হাম, মৃত্যু, পরিস্থিতি ও বাস্তবতা, এবং এই বিষয়টি নিয়ে আমার সাথে আজকে স্টুডিওতে যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার জাহিদ রায়হান, অতিরিক্ত মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর, এবং যুক্ত হয়েছেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম, অধ্যাপক ও বিভাগীয় প্রধান শিশু বিভাগ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ। দুজনকেই স্বাগত জানাচ্ছি। এবং যেমনটা বলছিলাম যে আজকে আমরা হাম এবং এই সংক্রান্ত মৃত্যু, বর্তমান পরিস্থিতি এবং তার প্রেক্ষিতে যে বাস্তবতা, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমি যদি একটু ছোট্ট মানে তথ্য দিয়ে শুরু করি আলোচনাটা, সেক্ষেত্রে আমরা বিভিন্ন পত্রপত্রিকা ঘেঁটে আমরা দেখতে পাচ্ছি যে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 5 শিশু মারা গেছে হামের উপসর্গ নিয়ে, আর 2 শিশুর হামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। শেষ 24 ঘন্টায় দেশের 8 বিভাগে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 1054টি শিশু। এ সময় হাম শনাক্ত হয়েছে 373 জন শিশুর। এর মধ্যে সর্বোচ্চ 182টি শিশু সিলেট বিভাগের আর 122টি ঢাকা বিভাগের। অন্যদিকে 24 ঘন্টায় সারা দেশে 855 জন হাসপাতাল থেকে ছুটিও পেয়েছে। 855 জন হাসপাতাল থেকে ছুটি পেয়েছে, এটি আনন্দে যেমন সংবাদ, তারা সুস্থ হয়ে গেছে। 3 শতাধিক শিশুর মৃত্যুর যে বিষয়টি, সেটিও কিন্তু আমাদেরকে ভারাক্রান্ত করে তুলছে। আমি একটু আলোচনাটা শুরু করতে চাই অধ্যাপক ডাক্তার জাহিদ রায়হান আপনাকে দিয়ে। হাম ঠিক এই অবস্থায় পৌঁছানোর পেছনে আসলে কারণটা কি? মানে এটাকে কি আমরা বর্তমান অবস্থাটাকে কি আমরা মহামারী হিসেবে আখ্যায়িত করতে পারি কিনা? আপনার ধন্যবাদ। আপনার প্রশ্ন দুটো, যে একটা হলো যে এই পরিস্থিতি কেন তৈরি হলো আর এটাকে আমরা মহামারী হিসেবে ঘোষণা করতে পারি কিনা। তো এই পরিস্থিতি কেন তৈরি হলো এটা নিয়ে কিন্তু আমরা বহু প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়াতে আমরা কথাগুলো বলছি, আপনারা হয়তো জানেন। সেটা হলো যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম যেটা, এটা কিন্তু ইন্টারাপ্ট হয়েছে প্রায় 5-6 বছর ধরেই। 20 সালে একটা ক্যাম্পেইন হওয়ার কথা ছিল, সেটা হয় নাই। 20 সালে লাস্ট ক্যাম্পেইন হয়েছে, 24 সালে যেটা হওয়ার কথা ছিল হয় নাই। সুতরাং প্রতি 4 বছর পর পর যে 8-12% ভ্যাকসিনেশনের আওতায় থেকে যে বাচ্চারা, তারা কিন্তু ভ্যাকসিনেশনের আওতায় আসতে পারে নাই। এবং আরও এটার পক্ষে যে যুক্তিটা, সেটা হলো যে হামে আক্রান্ত যে শিশুরা, তাদের ভেতর কিন্তু 77% হলো তাদের কোনো ভ্যাকসিনেশনই হয় নাই। 11% হলো 2বার ভ্যাকসিনেশন হয়েছে, 7% হলো সিঙ্গেল ভ্যাকসিনেশন। সুতরাং আমরা ধরে নিতে পারি দিস সিচুয়েশন ইজ ডেভেলপ ডিউ টু ভ্যাকসিনেশন ফেলিওর। ভ্যাকসিনেশন প্রোগ্রামটাই আমরা ফেল করছি। এখন কেন ফেল হলো, কি কারণে ফেল হলো, এগুলো নিয়ে আসলে সরকার পরে হয়তো চিন্তা করবেন। তারা এই ক্রাইসিস মোমেন্টটাকে আসলে অ্যাড্রেস করার চেষ্টা করছেন। এখন কেন এটা হলো আমরা জানি, অনেকটাই এর কাছাকাছি আমরা ধারণা করতে পারি, কিন্তু ওটা নিয়ে এখন অ্যাকচুয়ালি আমাদের ভাবা বা চিন্তা করার মতো সময় নাই। আমরা এটাকে ওভারকাম করলে তখন অবশ্যই আমরা চিন্তা করব যে কারা এটার জন্য দায়ী। এর সাথে আরেকটু যুক্ত হয়েছে যে 24 সালে স্বাস্থ্যকর্মী যারা ভ্যাকসিনেশন প্রোগ্রামের সাথে সরাসরি ফিল্ড লেভেলে জড়িত, তাদের একটি স্ট্রাইক ছিল, তাদের বিভিন্ন দাবি দেওয়া এগুলো নিয়ে। তো সেখানেও কিছুটা ব্রিজ হচ্ছে এই প্রোগ্রামে। তো সব কিছু মিলায় এই আক্রমণের বিষয়টা। তবে আরও অ্যালার্মিং বিষয়টা হলো স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা, মানে পাবলিক হেলথ স্পেশালিস্ট যারা, ওনাদের এখন কথা হলো যে ওনারা এখন বলছেন যে আমরা 21 সাল থেকে কিন্তু আমরা ধারণা করছিলাম যে এরকম একটা কিছু হতে যাচ্ছে। কারণ হামে আক্রান্ত রোগীদের সংখ্যা কিন্তু ওনারা আইডেন্টিফাই করছিলেন যে 21 সাল থেকেই এটা কিন্তু একটু অস্বাভাবিক। কিন্তু সেটাকেও হয়তো তৎকালীন সরকার অ্যাড্রেস করেন নাই। এটা কিন্তু একদিনে হঠাৎ করে, বা আমরা যেটা রোজার মাস থেকে, আমি খুব স্পেসিফিক্যালি বলছি, রোজার মাসে যেটা আমরা প্রথম আইডেন্টিফাই করলাম হামে আক্রান্ত রোগী ইনফেকশাস ডিজিজ হসপিটালে, জিনিসটা এরকম না। ওই সময় অ্যাকচুয়ালি বুমিং হওয়ার কারণে এগুলো আমাদের নজরে আসছে। এটা 21 সাল থেকে কিন্তু এই সমস্যা মানে একটু একটু করে বাড়ছে, একটু একটু করে বাড়ছে। আচ্ছা। এবং এর সাথে এই বাড়ার কারণটাই হলো ভ্যাকসিনেশন ফেলিওর। হয়তো ঠিকভাবে ভ্যাকসিনেশনগুলো হয় নাই তখন। মানে তাহলে তো এই বিষয়টা আসলে আরো অনেক
বছর আগে থেকেই হয়ে আসছে এমন অনিয়ম না, বা অ্যাকচুয়ালি এত অব্যবস্থাপনা? এত এত আক্রান্ত, এত মৃত্যু, এটা ধরেন একটা পর্যায়ে সে তো বুমিং হয়, সেটা হয়েছে, এটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু আমরা যদি ওই সময় জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কথা এবং বিভিন্ন সংস্থার ওয়ার্নিংগুলো আমরা আমলে নিতাম, তাহলে হয়তো এটাকে আমরা আরো ভালোভাবে অ্যাড্রেস করতে পারতাম। ফাইন, আমরা কোন দিকে যাচ্ছি ডাক্তার? আপনার কি মনে হয় যে মানে এটি কি আরো বাড়বে নাকি আমরা এখন কন্ট্রোলে নিতে পারবো? কারণ আমরা কিন্তু অলরেডি ভ্যাকসিনেশন প্রোগ্রামটা এখন সারা দেশে যে পর্যায়ে, প্রথমে আমরা টার্গেট করলাম হটস্পটগুলোতে, যেখানে সবচেয়ে বেশি আক্রান্ত বাচ্চারা, সেখানে। এখন সারা দেশব্যাপী প্রোগ্রামটা চলতেছে, টার্গেট আমাদের 1,80,00,000। তো এখানে আমাদের টোটাল অ্যাচিভমেন্ট প্রায় 90-93% এখনো পর্যন্ত। এবং এই প্রোগ্রামটা আমাদের চলবে 20 তারিখ পর্যন্ত, এই মাসের মে মাসের 20 তারিখ পর্যন্ত। তো আমরা আশা করছি যে আমরা আর আগামী 5-6 দিনের ভেতরেই এই ট্রেনটা ডাউনগ্রেড করবে। আজকেও আমাদের মন্ত্রী মহোদয় বলছেন এই ব্যাপারে পজিটিভ কথাবার্তা। তবে কনফিডেন্টলি বলতে পারি যে এটা মানে বাড়তির দিকে এটা বলা যাবে না। বাড়তির দিকে এটা বলা যাবে না। আচ্ছা, 1100 থেকে 1200, 1250 এরকম, এর ভেতরেই কিন্তু আক্রান্তের হারটা ভ্যারি করছে। আচ্ছা, সুতরাং এটা আমরা বলবো না যে এটা বেড়ে যাচ্ছে, এটা বেড়ে যাচ্ছে। এটা মোটামুটি এটা তো প্লেচু একটা পর্যায়ে আশার আছে। কথা। হ্যাঁ, এটা তো এটা ডেফিনেটলি। অবশ্যই একটা একটা প্রত্যাশা বা আশার একটা জায়গা যে আমরা ঠিক ঠিক সময়টাতে আসলে জিনিসটা আইডেন্টিফাই হয়েছে, কিন্তু অনেক অনেক বছর ধরেই এই বিষয়গুলো চলে আসছে। ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম, আপনার কাছে যদি চলে যাই তাহলে আমরা একটু এই বিষয়টা নিয়ে আলোচনা করি যে এই 3 শতাধিক শিশুর মৃত্যুর দায়ে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে দায়ী করা হয়েছে, এবং আজকে আমরা জানি যে এক ধরনের প্রতীকী মরদেহ নিয়ে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে হামের এই সংকট প্রাকৃতিক নয়, এটি মানব সৃষ্ট। এবং যেমনটা বলছিলেন ডাক্তার জাহিদ রায়হান, যে এটা প্রায় 2021 সাল থেকেই ডাক্তাররা ভাবছিলেন যে এরকম কিছু একটা হতে পারে। মানে তখনও সেই বিষয়টি নিয়ে কোনো রকমের ব্যবস্থা গ্রহণ করা হলো না। এই দায় বা এরই একটা ফলশ্রুতিতে আমরা একটা কঠিন সময় পার করছি বা কঠিন ফলাফল আমরা দেখতে পাচ্ছি। দায়টা কি কেউ এড়াতে পারবে বলে আপনার মনে হয়? আসলে এই দায়টা আমি বলবো আমাদের যে প্রেক্ষাপট, ইউনিসেফ যারা আমাদের ভ্যাকসিন দিয়ে থাকেন, এই টিকাগুলো দিয়ে থাকেন, ইউনিসেফ, WHO, তারা আমাদের যে USA, আমেরিকা, তাদের একটা ডোনেশন দেওয়া হয়ে থাকে। তো 4 বছর বা 5-6 বছর আগে তাদের এই ডোনেশনের পরিমাণটা কমিয়ে দিয়েছেন অনেকটাই, অলমোস্ট 50% অর মোর। এটা একটা কারণ। আর 2020 সালের 8ই মার্চ বা 9ই মার্চ যখন আমাদের কোভিড শুরু হলো, কোভিড-19 বা করোনা ভাইরাস আক্রান্ত হলো, তখন বিশ্বব্যাপী যে মহামারী দেখা দিয়েছিল, তখন কোভিডকে কন্ট্রোল করার জন্য কোভিড চিকিৎসা, লকডাউন, তারপরে ভ্যাকসিন, ওগুলোর ফলে অন্যান্য ভ্যাকসিনেশন, স্পেশালি মিজেলস ভ্যাকসিনেশন, এগুলো তো রেগুলার ভ্যাকসিনেশন ছিল, রেগুলার ছিল, সেগুলা মিস হয়েছে 2টা কারণে। প্রথমত, এটার বাজেট USA কমিয়ে দিয়েছে, যার কারণে ইউনিসেফ অথবা WHO আমাদের এই যে ফ্রি ভ্যাকসিনগুলো আমাদের এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রিগুলোতে দিত, সেগুলো অনেকটাই কমে গেছে, যার কারণে আমাদের অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও দিতে পারে নাই, ডিউ টু ইনসাফিসিয়েন্সি অর স্কারসিটি, নাম্বার 1। নাম্বার 2 হলো এই কোভিড সিচুয়েশনের কারণে প্রায় আমাদের দেশে 2 বছর ছিল, ওই কোভিডের আতঙ্কে বা কোভিডের চিকিৎসা, ভ্যাকসিনেশনের কারণে, তখন ওগুলো একটা কারণ তো ছিল, আরও মানুষ কোভিডের ভয় বা আতঙ্কের কারণে এই রেগুলার যে ভ্যাকসিনেশন, স্পেশালি মিজেলস ভ্যাকসিন, যেটা আমরা একসাথে দিয়ে থাকি 9 মাসে, MR, মিজেলস অ্যান্ড রুবেলা, 9 মাস পূর্ণ হয়ে গেলে তারপরে 15 মাসে সেকেন্ড ডোজ দিয়ে থাকি। এইগুলো সহ অন্যান্য যে রেগুলার ভ্যাকসিন আমাদের BCG, পোলিও ভ্যাকসিন বা ডিপথেরিয়া, এইগুলো অনেক ক্ষেত্রেই দেয়া হয় নাই, সম্ভব হয় নাই, এই 2টা কারণে মেইনলি। তৃতীয়ত, 2024 সালের 5ই আগস্টের পরে এই ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকার ছিলেন, তখন একটা প্রতিষ্ঠান আছে গাভি,
গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন, তারা আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টকে বলেছিলেন এই মিজেলসের অনেক ভ্যাকসিন এগুলো আনার জন্য। হ্যাঁ, কিন্তু কোনো এক অজানা কারণে, সেটা আমরা জানি না, ওই সময়কালীন সরকার এগুলো আনেন নাই বা আমাদের জন্য কেনা হয় নাই বা আনা হয় নাই। এটা হলো তৃতীয় মেইন কারণ। প্রথম দুইটা এবং তৃতীয় মেইন কারণ হলো এটা। আরেকটা যেটা আমি মাইনর কারণ বলবো, আমাদের মধ্যে যে আছে একটা যে টিকা নিব না, হ্যাঁ, ফ্রি দিলেও টিকা নিব না, টিকা কেন্দ্রে গিয়ে টিকা না নেওয়ার যে একটা সেটাও একটা মাইনর প্রবণতা আছে। আরেকটা ফ্যাক্টর হলো আমাদের ওভার পপুলেশন ডেন্সিটি। আমাদের যে গ্রামে আর বিশেষ করে শহরে যারা বস্তিতে বসবাস করেন, সেখানে দেখা যায় যে এই রোগটা একজনের হলে 12 থেকে 18 জনের ছড়াতে পারে। এখন একজনের যদি একটা মিজেলস হয়, এটা একটা নির্দিষ্ট এলাকায় যে পপুলেশন ডেন্সিটি আমাদের ঢাকা শহর বা অন্যান্য শহরগুলোতে খুব সহজে এটা ছড়িয়ে যায়। তো আমার মনে হয় যে এই সব কারণে এটা এত ছড়িয়েছে। আর এটা নট অনলি ইন বাংলাদেশ, এখন কিন্তু 2025 সাল আর 26 সালে ইউএসএ, পাকিস্তান, আফ্রিকার নাইজেরিয়া, তারপরে আরও কয়েকটা আফ্রিকান কান্ট্রিজ, তারপরে কাজাকিস্তান, ওইসব দেশেও কিন্তু এখন এটার প্রকোপ আমাদের বাংলাদেশের মতোই বৃদ্ধি পেয়েছে বা পাচ্ছে। মানে সেই ক্ষেত্রে তো আসলে ওই ওই কারণগুলোই কারণগুলোই যে করোনা পরবর্তী সময়ে আসলে একটা করোনা এবং বিশাল যে এগুলার যে gap তৈরি সাপ্লাই কমে হয়েছে। গেছে। হ্যাঁ, এবং এই যে আমাদের স্বল্পোন্নত দেশ কিংবা উন্নয়নশীল দেশ যদি বলি, সেসব দেশগুলোর প্রতি আসলে বড় দেশগুলোর যে একটা এক ধরনের মানে উন্নাসিক দৃষ্টি আছে, এটাই হয়তোবা প্রমাণ করে এই 3 শতাধিক শিশুর মৃত্যু। আমি আলোচনার ফিরে আসবো, একটা বিরতির সময় হয়ে গেছে, এবং ফিরে এসে একটু জানতে চাইবো যে আমরা বিভিন্ন জায়গায় শুনছি যে বড়রাও এখন আক্রান্ত হচ্ছে, ছোটদের পাশাপাশি শুধু শিশুরা না, বড়রাও আক্রান্ত হচ্ছে। মানে এটার ভ্যারিয়েন্ট কি আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা, বা প্রকৃতি, বা মানে এটা ডাক্তারি ভাষায় কি বলে, নিশ্চয়ই আপনারাই ভালো বলতে পারবেন। দর্শক থাকুন সাথে, ফিরছি একটু পরেই দেশ সাম্প্রতিক নিয়ে। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিক। সোনিয়া হক আপনাদের সাথে আছি, আলোচনা করছি হাম, মৃত্যু, পরিস্থিতি ও বাস্তবতা নিয়ে। এবং আমার সাথে দুজন অভিজ্ঞ চিকিৎসক আছেন যারা বলছেন এই হাম প্রসঙ্গে বলছেন। দর্শক থাকবেন নিশ্চয়ই আমাদের সাথে, তাদের প্রত্যেকটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদের পরামর্শ। আমি এই অংশে আবারও শুরুতেই অধ্যাপক ডাক্তার জাহিদ রায়হান আপনার কাছে চলে যেতে চাই আলোচনা নিয়ে। যেটা বলছিলাম যে ভ্যারিয়েন্ট চেঞ্জ, আমরা দেখছি যে শিশুদের পাশাপাশি এখন কিন্তু বড়রাও আক্রান্ত হচ্ছে। তো সেক্ষেত্রে এটাকে জেনোম চেঞ্জ বলা হয় মেবি, আমি যতটুকু আপনার কাছ থেকে জানলাম। তো সেখানে কোনো পরিবর্তন হচ্ছে কিনা, বা হাম হলে আগে যে উপসর্গগুলো হতো সেরকমই রয়েছে কিনা, বা সেখানে কোনো পরিবর্তন এসেছে কিনা, এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আপনারা হামের যারা আক্রান্ত হয়ে আসছে আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন, কি দেখছেন সেখানে? অ্যাকচুয়ালি আপনি কিন্তু উত্তরটা দিয়ে ফেলছেন যে লক্ষণের কোনো পরিবর্তন হচ্ছে কিনা। আমরা জেনোমিক চেঞ্জ হচ্ছে কিনা সেটা কিন্তু এটা কন্টিনিউয়াসলি কিন্তু সার্ভিলেন্সে আছে এই এইলিং পেশেন্টগুলা, যে তাদের লক্ষণের কোনো পরিবর্তন হচ্ছে কিনা। যদি মেজেলসের ট্র্যাডিশনাল যে লক্ষণগুলো সেগুলো যদি পরিবর্তন হয়, অনেক জ্বর হওয়া বা এরকম, না জ্বর ছাড়াও অনেক কিছু, বা জ্বরের আগেই অনেক অনেক ধরনের উপসর্গ চলে আসছে। আমি এটা আসলে পাবলিক মিডিয়াতে বলতে চাচ্ছি না, কারণ সরি, এগুলো অনেক স্পেশালাইজড ম্যাটার। এটা ডাক্তারদের চোখে ধরা পড়বে যে হামের ট্র্যাডিশনাল যে ক্লিনিক্যাল ফিচারগুলো সেগুলো আছে না এর সাথে নতুন কিছু যোগ হচ্ছে। যদি যোগ হয় তখন কিন্তু চিকিৎসকরা অবশ্যই সন্দেহ করবেন যে এখানে হামের মেজেলসের কোনো ভ্যারিয়েন্ট, নতুন কোনো ভ্যারিয়েন্ট তৈরি হচ্ছে কিনা, কোনো চেঞ্জ হচ্ছে কিনা। তখনই তো আমরা জেনেটিক অ্যানালিসিসগুলোতে যাব। কিন্তু খুব কনভেনশনাল ফাইন্ডিংস, মানে আগে হামের যেরকম ফাইন্ডিংসগুলো ছিল এখনও সেরকম। এই যে এতজন ভিকটিম, এতজন অসুস্থ হচ্ছে, সবারই কিন্তু প্রায় অলমোস্ট একই লক্ষণ। সুতরাং এটা আমরা খুব কনফিডেন্টলি ধরে নিতে পারি যে এটার কোনো জেনোমিক চেঞ্জ হয়নি। আর যদি জেনোমিক চেঞ্জ হতো সেই ক্ষেত্রে কিন্তু ভ্যাকসিনেশন প্রোগ্রাম বা ওটা ভ্যাকসিনেশন করতে গিয়েও কিন্তু আমরা বিপদে পড়তাম, যে কোনো জায়গায় দেখা যাচ্ছে রেসপন্স হচ্ছে না। সুতরাং ওটা চেঞ্জ হয় নাই, ওটা একই রকম আছে আমরা ধরে নিতে পারি। এবং আপনার ডিজিজ সার্ভিলেন্স এবং ডেথ সার্ভিলেন্স,
এগুলো তো কন্টিনিউয়াস প্রসেস, এগুলো তো আমরা করেই যাচ্ছি। এর ভেতর দিয়েও কিন্তু এরকম কোনো ডাইরেকশন আমাদের কাছে আসে নাই যে মিজেলসের জেনোমিক চেঞ্জ হচ্ছে বা হতে যাচ্ছে। ওকে, সুতরাং আগের মতোই আছে। মানে ওই রকম অবস্থাতেই আছে। আমরা আসলে ঠিক কোন সময়টা, আমি আমি একটু চলে যেতে চাই ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম আপনার কাছে, যে কোন সময়টা হাম নিয়ে এত চিন্তা করতে হবে আমরা কি কখনো ভেবেছিলাম? কখনো তো বোধহয় ভাবিনি। কোন সময়টা একজন রোগী ভাববে যে আমি হামে আক্রান্ত হয়েছি এবং আমাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে? কোন সময়টা? আচ্ছা, আমাদের আসলে সিমটম অনুযায়ী, সিমটম বা রোগের ধরন, হামের ধরন অনুযায়ী আমরা এটাকে 3টা ভাগে ভাগ করি। একটাকে বলি ইনকিউবেশন পিরিয়ড, সুপ্ত অবস্থায় থাকে, তখন কোনো উপসর্গ বা এগুলো প্রকাশ পায় না। হ্যাঁ, এরপরে আসে প্রোড্রোমাল ফেজ, আমাদের মেডিকেল টার্ম। ওই সময় তার আমরা 3C দিয়ে বলি কনজাংটিভাইটিস, মানে চোখ লাল হয়ে আসে। তারপরে করাইজা, নাকে দিয়ে পানি আসে এবং পানি ঘন হয়ে সেটা নাক বন্ধ হয়ে যায়, এবং কাশি, সাথে জ্বর থাকবে। এটা প্রাথমিক পর্যায়ে থাকে। তো জ্বর হওয়ার 4 থেকে 6 দিনের মধ্যে তার একটা টিপিক্যাল র্যাশ আসবে, বা ফুসকুড়ি বলে আমরা, ঘামাচির মতো। এটা কানের পিছন থেকে বা এখান থেকে শুরু হয়ে মুখমণ্ডলে আসবে এবং একেবারে পুরা মুখ ছেয়ে যাবে, ফুসকুড়ি ঘামাচির মতো। তো এইটা হলো প্রাথমিক লক্ষণ। এই প্রাথমিক লক্ষণের পরে এই র্যাশটা হাতে, পায়ে, সারা শরীরে 5 থেকে 6 দিনের মধ্যে, 4 থেকে 6 দিনের মধ্যে ছড়িয়ে যাবে। ছড়িয়ে গিয়ে র্যাশগুলো আস্তে আস্তে ফেড হয়ে যাবে। তো প্রাথমিক লক্ষণ হলো তার জ্বর আসবে, তার চোখ লাল হয়ে যাবে, আর এই যে নাকে যে পানিটা আসবে হয়ে যাবে, কাশি হবে, সাথে এটাকে বলি আমরা ক্যারেক্টারিস্টিক র্যাশ, মানে তার একটা নির্দিষ্ট চরিত্রের একটা র্যাশ হবে, যেটা মুখমণ্ডলে আসবে প্রথমে, কানের পিছনে শুরু হবে অথবা মুখমণ্ডলে। এরকম হলেই আমরা বলবো এটা হাম। আর টেম্পারেচারটা সাধারণত একটু হাই টেম্পারেচার থাকে, 102-3 এরকম থাকে। আর এটাকে বলা হয় 10 days ফিভার, 7 থেকে 10 দিন পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত জ্বর থাকতে পারে। এবং জ্বর হওয়ার 4 থেকে 6 দিন পরে এই রেস্টটা আসবে, তার মুখে যে রেস্টটা আসে। এই দুইটা অবশ্যই থাকতে হবে। এটার সাথে আমি যে বললাম বাকি 3টা সি বা কনজাংটিভাইটিস, চোখ লাল হয়ে যাওয়া, এই লক্ষণগুলো অথবা থাকবে। নাকের পানি, গর্ভবতী এবং অথবা প্রসূতি নারীদের ক্ষেত্রে এটা খুবই সেনসিটিভ একটা বিষয়, যে গর্ভবতী কিংবা গর্ভাবস্থায় শিশুটি কেমন আছে, বা সে আক্রান্ত, মানে তার কি আক্রান্ত হওয়ার কোনো চান্সেস থাকে বা হতে আশঙ্কা পারে। থাকে? গর্ভবতী মা আক্রান্ত হতে পারে, বা তার থেকে তার যে গর্ভবতী যে শিশু, গর্ভস্থ শিশু, সেও আক্রান্ত হতে পারে। আচ্ছা। তো আমরা এই সিমটম, ইনফ্যাক্ট উপসর্গগুলো একই রকম হবে। তো সেইগুলো মাথায় রেখে আমাদের এটা ডায়াগনোসিস করতে হবে, বা জনসাধারণের আমাদের ইয়ার জন্য, জ্ঞাতার্থে বা সচেতনতার জন্য এই জিনিসগুলো, জ্বর এবং এই ধরনের যে স্পেশাল যে রেশটা হবে, এটার সাথে তার চোখ লাল হবে, অথবা নাক দিয়ে পানি এসে নাক বন্ধ হয়ে যাবে, অথবা কাশি। কিট সংকট আছে কিনা, কিট নিয়ে এক ধরনের মানে শনাক্তকরণ কিট নিয়ে এক ধরনের তথ্য বিভিন্নভাবে ছড়িয়ে বেড়াচ্ছে বাতাসে, যে কিট সংকটের কারণে অনেক সময় শনাক্ত করা যাচ্ছে না। কিট শনাক্ত, আমাদের তো সরকার আমাদের 1,80,00,000 কিট আমাদের নিয়ে এসেছেন এটা শনাক্ত করার জন্য। মোরওভার আমাদের প্রাইভেট লেভেলেও, যেমন আমরা জানি যে ইবনে সিনা অথবা ইসলামী ব্যাংক হসপিটাল, তারাও কিছু কিছু পরীক্ষা করছে। এগুলো অবশ্যই একটু এক্সপেন্সিভ। এছাড়া সরকারিভাবে প্রায় 1,80,00,000, প্রায় 2 কোটির কাছাকাছি কিট আছে। এবং সেগুলো, আর আসলে কিটের চেয়ে এটা কিন্তু মোস্টলি ক্লিনিক্যাল ডায়াগনোসিস, আমরা যেটা বলি যে হামের উপসর্গ। তো এটা 80-90% ক্ষেত্রেই আমাদের শিশু বিশেষজ্ঞরা ডায়াগনোসিস করতে পারি। আমি যেগুলো বললাম এগুলো যদি থাকে, এটা খুব সম্ভবত, মোস্ট প্রবাবলি এটা হাম। এবং তখন এটাকে 100% কনফার্ম করার জন্য আমরা ওই কিটের পরীক্ষাগুলো করে, আসলে এটা একটা অপপ্রচার যে কিট সংকট বা আমাদের হলো যে ক্লিনিক্যাল ডায়াগনোসিস করে তার চিকিৎসা শুরু করা। চিকিৎসা আমরা 3 ভাবে বাড়িতে রেখেও করতে পারি,
আবার যদি একটু সমস্যা মনে হয় সেক্ষেত্রে আমরা হাসপাতালে বহির্বিভাগে নিয়ে যেতে পারি। বহির্বিভাগের ডাক্তার দেখে যদি দেখা যায় তার খুব বেশি সমস্যা, শ্বাসকষ্ট হচ্ছে অথবা চোখে ইনফেকশন হয়ে যাচ্ছে, মুখে ঘা হয়ে যাচ্ছে, তখন উনি ভর্তি পরামর্শ দিবেন বা ভর্তি করবেন। আচ্ছা, মানে সেই উপসর্গটি দেখে তিনি উপসর্গ দেখে। সাজেস্ট করবেন। আমি আর একটা প্রশ্ন রেখে আসলে বিরতিতে যেতে চাই। অধ্যাপক ডাক্তার জাহিদ রায়হান, আপনি বলছিলেন মানে যারা একবার কিংবা দুবার এই যে ভ্যাকসিনটা নিয়ে ফেলেছে তাদের জন্য যে ক্যাম্পেইনিংটা শুরু হচ্ছে বা যে ভ্যাকসিনেশনটা শুরু হবে সেখানে কি আবার ভ্যাকসিনটা নেওয়ার প্রয়োজন আছে কিনা অনেকেই প্রশ্ন করছেন। আসলে একটা কনফিউশন দেখা দিয়েছে। আপনার মতামত কি? অ্যাকচুয়ালি এটা নিয়ে আসলে একটু কনফিউশন হচ্ছে যে যারা রিসেন্টলি ভ্যাকসিনেশন নিয়ে ফেলছে তারা আবার এই ক্যাম্পেইনের আওতায় নেবে কিনা। এটার একদম স্পেসিফিক অ্যান্সারটা হলো 28 দিনের ভেতরে যদি না হয় সে নিতে পারবে। আচ্ছা, মানে 28 দিন আগে এই স্পেসিফিক ভ্যাকসিনেশন যদি সে নিয়ে থাকে তাহলে নেওয়ার দরকার নেই। সেই ক্ষেত্রে ক্যাম্পেইন যদি চলমান থাকে 28 দিন পরে সে যে কোনো দিন নিয়ে ফেলতে পারবে। আচ্ছা। 28 দিনের মধ্যে নেওয়া যাবে না। দিস ইজ দ্য অ্যান্সার। 28 দিনের মধ্যে নেওয়া যাবে না। একটা বিরতি নিয়ে আসি, বিরতি নিয়ে ফিরে আসি। দর্শক, দেশ সাম্প্রতিকের সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিক। সোনিয়া হক আপনাদের সাথে আছি। হামে মৃত্যু এবং পরিস্থিতি ও বাস্তবতা নিয়ে আমরা কথা বলছি। আমার সাথে অধ্যাপক ডাক্তার জাহিদ রায়হান আছেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম। আলোচনায় ফিরতে চাই এবং এই অংশে যে সংকট তৈরি হয়েছে তার সমাধান এবং সতর্কতাগুলো কি, এই বিষয়গুলো নিয়ে আমরা ডাক্তারদের কাছে জেনে নিতে চাই। আমি শুরুটাই করতে চাই প্রফেসর ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম আপনাকে দিয়ে এই অংশে, এবং সতর্কতার জায়গাগুলো কি, এখন কি কি বিষয়গুলো মেনে চলতে হবে আমাদের একটু বলবেন, এবং সেই সাথে সংকট সমাধানে সরকারের প্রতি তো এক ধরনের পরামর্শ আপনাদের আছে, কিংবা সাধারণ যারা আছেন, জনগণ আছেন, তাদের প্রতিও আপনাদের পরামর্শ আছে, একটু যদি বলতেন। সতর্কতার জন্য আমরা প্রথমত আমরা কোভিড-19 সময় হ্যান্ড ওয়াশ, মাস্ক পরা, যার হয়েছে তার থেকে যাতে আমার মানে বাচ্চাদের, সাধারণত এটা তো আন্ডার 5 বাচ্চাদের বেশি হয়, 6 মান্থ টু 5 ইয়ার্স, তাদের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে যেতে হবে। বাইরে থেকে আসলে হ্যান্ড ওয়াশ করে নিতে হবে। আর ভ্যাকসিন দিতে হবে। এটার একমাত্র ইয়েই হলো ভ্যাকসিন অ্যান্ড ভ্যাকসিন। যেহেতু আমাদের ভ্যাকসিন অ্যাভেলেবল আছে, সারা দেশে ভ্যাকসিনেশন চলতেছে, 6 মান্থ টু 5 ইয়ার সবাইকে ভ্যাকসিন দিতে হবে। আর একটা জিনিস আছে ইম্পর্ট্যান্ট, যেটা হলো কাফ অর রেসপিরেটরি এটিকুয়েটস, অর্থাৎ যেটা করোনার সময় আমরা মেনেছিলাম যে হাঁচি কাশি দিতে হলে কিছু না থাকলে এই কনুই ভাঁজ করে কনুইর ভিতরে আমি হাঁচিটা বা কাশিটা দিব, তাতে করে এটা অন্য বাচ্চাদের স্প্রেড করবে না। স্প্রেড না করলে অন্যরা আক্রান্ত হবে না বা কম হবে। আর যদি টিস্যু পেপার বা রুমাল থাকে সেগুলো দিয়ে নাক মুখ ঢেকে নিব হাঁচি দেওয়ার সময়, কাশি দেওয়ার সময়, এটা। আর লাস্ট অফ অল হলো যে আক্রান্ত হয় তার সঠিক সময়ে সঠিক চিকিৎসা করা। তো এই চিকিৎসার জন্য আমরা ট্রায়ালস বলি, যেটা আমরা করোনার সময় কোভিড-19 সময় করেছিলাম, যে তার যদি যে সিমটমগুলো আমি বললাম, জ্বর, র্যাশ থাকে, হাঁচি কাশি থাকে, তার রানি নোজ বা নাকে পানি আসে, চোখ লাল হয়ে যায়, তো এরকম হলে আমরা হসপিটালে নিয়ে ট্রায়ালস, যেটা হোম ট্রিটমেন্ট নিতে পারে। আমাদের ডাক্তার সাহেব যিনি আউটডোরে আছেন উনি সেই অনুযায়ী একটা পরামর্শ দিয়ে দিবেন যে ঠিক আছে বাসায় নিয়ে যান, তার সিমটোমেটিক ট্রিটমেন্ট উপসর্গ অনুযায়ী, জ্বর থাকলে জ্বরের জন্য, যদি কাশি থাকে কাশির ওষুধ দিয়ে দিবে, একটু গরম খাবার, গরম তরল খাবার খাওয়াবে, হোম রেমেডি বা হোম ট্রিটমেন্ট। আর কিছু ট্রিটমেন্ট আউটডোরে দিয়ে দিতে পারে, যে এই ট্রিটমেন্টগুলো আপনারা বাসায় গিয়ে কন্টিনিউ করলেন। আর যেগুলো সিভিয়ার কেস, মারাত্মক সমস্যা নিয়ে আসবে, শ্বাসকষ্ট নিয়ে আসবে, চোখে ইনফেকশন বা মুখে ঘা নিয়ে আসবে, সেগুলো অবশ্যই ভর্তি করতে হবে। এটা গেলো একটা। ভর্তি করার পরে আমাদের যারা শিশু বিশেষজ্ঞ আছেন তার সিমটম অনুযায়ী এই রোগের চিকিৎসা দিবেন। যদি শ্বাসকষ্ট হয় অক্সিজেন দিবেন, বা আমরা বলি যে সিপেপ, বাবল সিপেপ, রিসেন্টলি আমাদের কলেরা হাসপাতাল থেকে এবং শিশু হাসপাতাল তাদের সমন্বয়ে বাবল সিপেপ তৈরি করেছেন। এটা একটা ভেন্টিলেটরের পূর্ববর্তী অবস্থা। দেখা যায় যে অনেক বাচ্চা এই বাবল সিপেপ দিয়েই তার অক্সিজেন
এটা কভার করতে পারে। আচ্ছা। তো এই আর সর্বোপরি আমাদের ঢাকা শহরে 3টা স্পেশালাইজড হসপিটালকে চিকিৎসা করার জন্য ইয়ে করা হয়েছে, মার্ক করা হয়েছে। এর মধ্যে সংক্রামক ব্যাধি হাসপাতাল মহাখালী, তারপরে ডিএনসিসি হসপিটাল মহাখালী অ্যান্ড শিশু হাসপাতাল আমাদের শ্যামলীতে, বাংলাদেশ শিশু হাসপাতাল বা ঢাকা শিশু হাসপাতাল। ওখানে স্পেশাল একটা অ্যারেঞ্জমেন্ট আছে। তো সেখানে আমরা কমপ্লিকেটেড পেশেন্টগুলো, জটিল রোগীগুলো সেখানে রেফার করার জন্য বলবো। আর কিছু কিছু জায়গায় আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। তো সেখানে আইসোলেশন ওয়ার্ডে তাদের অক্সিজেন দরকার হলে যদি ইমপ্রুভ করে যায়, ওখানে চিকিৎসা করে ভালো হলে আমরা ছুটি দিয়ে দিতে পারবো। আচ্ছা, আমরা অসংখ্য ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম। আমি একটু অধ্যাপক ডাক্তার জাহিদ রায়হান তার মতামত নিয়েও মানে অনুষ্ঠানে একেবারে শেষ অংশে চলে এসেছি আমরা। সংকট সমাধানে করণীয় এখন কি বলে আপনি মনে করছেন, আপনার পরামর্শ কি? সংকট সমাধানে করণীয় যেটা, এটা প্রফেসর শফিক অলরেডি বলে ফেলছেন। আমরা এখন একটা ক্রাইসিস আসছে সেটা না, আমরা একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে আসছি। সুতরাং একমাত্র সমাধান হলো যারা জ্বরে আক্রান্ত হচ্ছে তারা কি ধরনের জ্বরে আক্রান্ত হচ্ছে ওটা দেখার দরকার নেই। এই বাচ্চাটাকে আইসোলেট করে ফেলতে হবে, আলাদা করে ফেলতে হবে সবার থেকে। আর আরেকটা জিনিস বলি যে আমাদের সারা দেশে একদম উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে শুরু করে টার্সিয়ারি লেভেল পর্যন্ত প্রতিটা হসপিটাল, শুধুমাত্র ঢাকার ভেতরে ঢাকা মেডিকেল সলিমুল্লাহ এটা এমনি ওভারক্রাউডেড, এগুলো বাদে অন্য প্রত্যেকটা জায়গায় কিন্তু ডেডিকেটেড মেজেলস ওয়ার্ড এবং সেন্টার আমরা করে ফেলছি শুধুমাত্র আইসোলেট করার জন্য। আর যেগুলো স্পেশালাইজ ট্রিটমেন্ট দরকার, যে কমপ্লিকেশনস ফলোয়িং মেজেলস ফিভার, যদি নিউমোনিয়া হয় বা এনকেফালাইটিস, এগুলোর ম্যানেজমেন্টের জন্য স্পেশালাইজড যে সেন্টারগুলো, যেমন ডিএনসিসি হসপিটাল, শিশু হসপিটাল, ইনফেকশাস ডিজিজ হসপিটাল, এবং আমাদের সারা দেশে যত আইসিইউ সেন্টার আছে, ভেন্টিলেটর আছে, এই সবগুলোই কিন্তু ফর স্পেশাল ম্যানেজমেন্ট, এগুলো আমরা চালু করে ফেলছি। এবং অনেক সারা দেশে বেশ কিছু আমরা ভেন্টিলেটর আমরা চালু করছি, ম্যান পাওয়ার দিয়ে, লজিস্টিক্স দিয়ে, এগুলো কাজ চলতেছে। তো অ্যাকচুয়ালি আমরা কিন্তু কমপ্লিকেশনস নিয়ে এখন চিন্তা কম করতেছি। আমাদের টার্গেট হলো যে মেজেলসে আক্রান্ত রোগীর সংখ্যা যেন না বাড়ে, এবং হোপফুলি আমরা এটাকে এই পর্যায়ে রাখতে পারছি। অবশ্যই অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। আজকের মতো শেষ করতে হচ্ছে। অধ্যাপক ডাক্তার জাহিদ রায়হান এবং প্রফেসর ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম, দুজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই। দর্শক, আপনারা যারা এতক্ষণ সঙ্গে ছিলেন, RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার নিবেদিত দেশ সম্প্রতিকের, আপনাদেরও ধন্যবাদ। শুভরাত্রি।